আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম অবহেলার শেষ মূল্য গল্প 15 নাম্বার পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমি জানি আমি রিয়ার সাথে এখন কোনো কথা বলতে পারবো না। হাত থেকে ঘড়িটা খুলে রিয়ার হাতে চেপে দিয়ে শুধু বললাম, প্রতিটা মিনিট প্রতিটা সময় আমি তোমার জন্য অপেক্ষা করব। মানুষ বিয়ে তো আর এতগুলো করতে পারে না। দেখ আমার কি কপাল, নিজের বউকে কাছে পেয়ে ও যেন হারিয়ে ফেলেছি। হয়তো আমার জীবনটাই এমন, যাকে কাছে পাই তাকেই খুব শিগগিরই হারিয়ে ফেলি। রিয়া কোনো কথা বলল না, শুধু আমার দিকে একবার তাকিয়ে দেখল। গাড়ি থেকে নেমে রিয়াকে নিয়ে সামনে হাঁটতে লাগলাম। যতটা সামনে যাচ্ছি ততই যেন বুকটা 3 ইঞ্চি ফাঁক হয়ে কাটাকাপি করছে। রিয়া ভিতরে যাবার সময় আমার দিকে একবারেও তাকিয়ে দেখল না। এটা দেখে মনটা আমার খুব খারাপ হয়ে গেল। দেখতে দেখতে রিয়া ভিতরে চলে গেল। আমি মাথা নিচু করে নিচে বসে গেলাম। কিছুক্ষণের মায়ায় পড়ে যেন কলিজাটা আমার ফেটে যাচ্ছে। চোখ থেকে আপনা আপনি পানি পড়েছে। আন্টি আমার মাথায় হাত দিয়ে বলল, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে তুই মাফ করে দিস। তাছাড়া আমার কিছু করার ছিল না রে। দেখ, রিয়া একদিন না একদিন ফিরে আসবে, তখন তো তুই ওকে বউ বলে ডাকতে পারবি। দেখিস, ও তখন শুধু তোর জন্য ফিরে আসবে। আমি তোর জন্য রিয়ার মনের ভিতরে ভালোবাসা দেখতে পেয়েছিলাম। আমি চোখের পানি মুছে বললাম, আমি রিয়ার জন্য অবশ্যই অপেক্ষা করব। তবে আন্টি, সত্যিকারের কথা কি, রিয়াকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু রিয়াকে বিয়ে তো করলাম, তবে কাছে পেলাম না। রিয়ার আম্মুর আমার পাশে দাঁড়িয়ে বলল, আমরা কি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি বাবা? আমি দাঁড়িয়ে রিয়ার বাবা মায়ের পায়ে সালাম করে বললাম, আপনারা কোনো অন্যায় করেন নাই, এটা আমার ভাগ্যে লেখা ছিল। গাড়িতে বসে বাসার দিকে রওনা দিলাম। এবার আন্টি আমাকে বলল, বাবা একটা কথা বল। বলেন, আদেশ করব। আজকে থেকে তো আপনারা আমার কাছের কেউ হয়ে গেলেন। চাচি শাশুড়ি হাসি দিয়ে বলল, বাবা, সে তো হয়েই গেলাম, তবে আমি চাইছি তুমি কিছু একটা করো। দেখি কি করা যায়। শ্বশুর আব্বা বলল, জামাই বাবা, তুমি আজকে থেকে আমাদের বাসায় থাকবে। এত বড় একটা বাসা আমাদের, তাছাড়া আমার যদি কিছু হয়ে যায় তোমার শাশুড়ি আমাকে একা হাসপাতালে নিয়ে যেতে পারবে না। আমি মাথা নিচু করে বললাম, শ্বশুর আব্বা, আমি ঘর জামাই থাকতে চাই না, আমি যেখানে আছি সেখানেই থাকব। এবার রিয়ার চাচি বলল, দেখ বাবা, তোমাকে বলছি না রিয়ার বাসায় থাকতে, কিন্তু তোমার শ্বশুর অসুস্থ, আর তাছাড়া তুমি ছাড়া ওনাদের কেউ নাই। তুমি যদি বলো বাসাটা তোমার নামে লিখে দিবে, তার একমাত্র মেয়ে, আর তুমি আমাদের একমাত্র মেয়ের জামাই। আমি এবার বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যাব, তবে আমি নিজের ইচ্ছে মতো চলব, আমাকে কেউ। আমার শ্বশুর আমাকে থামিয়ে বলল, তোমার মন যা চায় তাই করবে, আমরা জানি তুমি কখনো খারাপ কিছু করবে না। বাসার সামনে নেমে বললাম, আজকে তো অনেক রাত হয়ে গেছে, এখন আমি আমার বাসায় চলে যাই, সকালে সবকিছু নিয়ে চলে আসব। এই কথা বলে আমি আমার বাসায় চলে গেলাম। রিয়ার চাচি শুধু বলল, একসময় ছিলে আমাদের বাসার ভাড়াটিয়া, আর এখন আমাদের ঘরের জামাই হয়ে গেলে। তবে তুমি অনেক ভালো, এটা আমি জানি। এমন করে বলবেন না, আর তাছাড়া হঠাৎ করে এসব হয়ে যাবে আমি নিজেও জানি না। কথা বলতে বলতে বাসায় এসে গেলাম। বাসায় এসেই মাথা বিছানার সাথে লাগিয়ে ঘুম দিলাম, এমনিই অনেক রাত হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই রবিনকে কল দিলাম, কিন্তু শালা ফোন রিসিভ করছেই না। 3-4 বার কল দেওয়ার পর ফোন ধরল, আর ফোন ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল, কি রে, এত সকাল সকাল ফোন দিলি কেন? আমাকে কি তুই ঘুমাতেও দিবি না? তোর জন্য কি এখন আর সকাল আছে নাকি? 9টা বেজে গেছে তো দেখলি। 9টা বাজে তো কি হয়েছে, আমার কি কোনো কাজ আছে বেড়া? এত কথা শোনার জন্য তরে আমি ফোন করি নাই, তুই ফ্রেশ হয়ে আমার বাসায় আয়, কিছু দরকারি কাজ আছে। ওমা, তোর আবার কি হলো? তরে যেটা বললাম সেটা কর, এত কথা বলিস না তো। আচ্ছা ঠিক আছে, আরে একটু ঘুমিয়ে নিই, পরে আসছি। তরে বলছি তুই ফ্রেশ হয়ে আয়। মাঝে মধ্যে যে তোর কি হয় এটাই বুঝি না। আচ্ছা ঠিক আছে, আসছি। আমি ছাদের এক কোথায় গিয়ে দাঁড়িয়ে হাওয়া খেতে লাগলাম, আর চিন্তা করছি, বিয়ে তো করেই ফেলছি, মাগার বউ তো আর কাছে নাই। আচ্ছা, রিয়া কি আবার আমার জন্য ফিরে আসবে? হয়তো আসবে, আবার যদি না আসে, না না, রিয়া অবশ্যই ফিরে আসবে, আমার জন্য হলেও আসবে। স্যার, আপনি কি ফ্রি আছেন নাকি? পিছনে তাকিয়ে দেখি মিতু আসছে। আমি মিতুকে দেখে বললাম, কি ব্যাপার, এত সকাল সকাল তুমি এখানে আসলে যে? এছাড়া কি করব বলেন? আমি
আপনি তো আমাকে এখন আর পড়াতে যান না। দেখ মিতু, আমি একটু সমস্যায় পড়েছি। সে কি সমস্যা তা আমি জানি না, তবে আপু বলল আপনি নাকি আমার আপুর সাথে ব্রেকআপ করেছেন। কেন এমন করলেন, জানতে পারি কি কিছু? দেখ মিতু, পরি হয়তো তোমার বোন হতে পারে, কিন্তু ও সম্পর্কে তুমি ভালো করে কিছুই জানি না। আমি ওর সাথে একদিন ছিলাম, আর আমি জানি তোমার বোন কেমন মেয়ে, এই জন্য ব্রেকআপ করেছি। আমি যদি এতই খারাপ হতাম তাহলে আগে আমাকে হ্যাঁ বললেন কেন? আমি চোখ তুলে পরীর দিকে তাকিয়ে বললাম, তোমরা দুই বোন সকাল সকাল এখানে আসছো? আর পরি, আমি তোমাকে বলছি না আমি যেন তোমাকে দ্বিতীয়বার আমার সামনে না দেখি। পরি আমার পাশে দাঁড়িয়ে বলল, কি করব বলেন? প্রথম কারো সাথে প্রেম করছিলাম, সে ফিরিয়ে দিল। তুমি প্রেম করবে আমার সাথে আর রুম শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে? তুমি কি এখন এটা চাও আমি তোমার ছোট বোনের সামনে তোমার গোপন কথা সবগুলো ফাঁস করে দিই? এবার পরি বলল, তুমি খুব চালাক একটা ছেলে। আমি জানি তুমি কোনো গোয়েন্দা না, আর এটাও জানি এসব কথা তোমাকে আমার বান্ধবী বলেছে। তবে হ্যাঁ, ও যা বলছে সব সত্যি কথা। ভাবছিলাম বিয়ের পর ভালো হয়ে যাব, কিন্তু তার আগেই তো সবকিছু শেষ হয়ে গেল। দেখ পরি, আমি চাই তুমি আমাকে কখনো বিরক্ত করো না। আমি একজন বিবাহিত পুরুষ, আর এজন্য বলছি তুমি আমার কাছ থেকে দূরে থাক। মিথ্যা কথা তো অনেক বলতে পারেন, দেখি আর কত মিথ্যা কথা বলবেন। আমি ফোনটা বের করে আমার আর রিয়ার বিয়ের ম্যারিজ সার্টিফিকেট দেখিয়ে বললাম, এখন তো বিশ্বাস হয়েছে? পরি তো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, দেখ পরি, সব কিছু তো তোমাকে বলছি আমি, আর আমি আগে থেকেই রিয়াকে পছন্দ করতাম, কিন্তু পরির কারণে ওর সাথে আমার প্রেম হয়ে উঠে নাই। ওই কথায় আছে না, যার ভাগ্যে যেটা লেখা থাকে সে সেটাই পায়। আর আমি জানি ভালোবাসা সত্যি হলে কেউ আর পথে বাধা দিতে পারে না। এবার পরি আমার দিকে পিস্তন তাক করে বলল, আমি জানি আমি তরে পাবো না, কিন্তু আমি পাবো না তো কি হয়েছে, তবে তারেও জানি অন্য কারো হতে দিব না। তরে খুন করে দরকার হলে আমি জেলে যাব, তাও আমি তরে অন্য কারো হতে দিব না। মিতু আমার সামনে দাঁড়িয়ে বলল, মারতে হলে আমাকে আগে মার আপু। আর স্যার খারাপ কথা কি বলছে? সেই দিন আমি তর পক্ষ নিয়েছিলাম, ভাবছিলাম তুই অনেক ভালো, কিন্তু তুই যে, কি আর বলবো, তুই আমার নিজের বোন। তুই যদি এতই ভালো হতি তাহলে আমি তোর ভালোবাসা এনে দিতাম, কিন্তু তুই অন্য কারো সাথে। দেখ আপু, আমি এসব বলতে পারবো না। আমার স্যার এখন আমার বান্ধবী রিয়ার হাজব্যান্ড, আবার তিনি আমাকে পড়ানো। আমি বেঁচে থাকতে স্যারকে কিছুই হতে দিব না, কারণ আমি যে আমার স্যারকে কথা দিয়েছি। তুই প্লিজ এখন থেকে চলে যা। পরি পিস্তল নামিয়ে বলল, আমার বোনের জন্য বেঁচে গেলি, যা, তরে ছেড়িয়ে দিলাম। কপালে যা নাই তা বললে তো আর আসবে না। ভালো থাকিস। পরি ছাদ থেকে নেমে চলে যাচ্ছে। আমি পিছন থেকে বললাম, জান পরি, ভালো মানুষের অনেক দাম। তুমি শুধু নিজেকে পরিবর্তন করে দেখো। তোমাকে ছেলেদের পিছনে ঘুরতে হবে না, বরং ছেলেরাই তোমার পিছনে ঘুরবে। পরি কোনো উত্তর বা প্রশ্ন না করেই চলে গেল। আমি মিতুকে ধন্যবাদ দিয়ে বললাম, তুমি যদি না থাকতে। আরে স্যার, আমি বলছিলাম না আমি থাকতে আপনার কিছুই হতে দিব না। তবে আপনি কি সত্যি? হুঁ, আমি সত্যি রিয়াকে বিয়ে করেছি। তবে আপনি যে একা, রিয়া কোথায়? আমি মন খারাপ করে বললাম, ও কালকেই দেশ ছেড়ে চলে গেছে, আর কালকে রাতেই আমাদের বিয়ে হয়েছিল। কি বলেন এসব? হুঁ, যা বললাম সব সত্যি কথা। রিয়ার যেই ছেলের সাথে সম্পর্ক ছিল ও বেইমানি করেছে। এসব সহ্য বার করতে পেরে ও বিদেশ যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আর তখন ওর চাচি বলল, বিদেশ যাবি তো যা, তবে যাওয়ার আগে বিয়ে করেই যা, আর এরপর বিয়ে। আপনি কি রিয়াকে? আমি এই জায়গায় প্রথম যেদিন আসছি সেই দিনেই আমি রিয়ার প্রেমে পড়ছি, কিন্তু কখনো ওকে বলতে পারি নাই। আর তোমার বোন তো আমার সাথে জোর করেছে। তবে একটু একটু আমিও ওকে যখন পছন্দ করতে শুরু করি, তখন পরীর বান্ধবীর সাথে আমার দেখা হয়, আর তার কাছ থেকেই আমি সবকিছু জেনে ফেলি। আসলেই, আমি যদি জানতাম আমার আপু এমন, তাহলে আপনাকে। থাক, এসব কথা এখন বাদ দাও। এখন বলো তোমার কি খবর? আপনি তো আর আমাদের বাসায় পড়াতে যাবেন না, কাল থেকে আমিই আসবো আপনার বাসায়। তাহলে তো ভালোই হবে, রিয়ার বান্ধবীদের সাথে তোমাকেও পড়াতে পারবো। তবে আমি এখন রিয়ার বাসা চলে যাব। ওনারা খুব জোরাজোরি করে বলল, এত বড় একটা বাসা আমার শ্বশুরের, আর আমি এখানে থাকবো, এটা কি করে হয়? এজন্য যাওয়ার লাগবে আর কি। ঠিকই তো বলেছে নাকি? হুঁ, এজন্যই তো যাব। সাহায্য করা লাগবে নাকি? না না, তার কোনো দরকার নেই, রবিন আসবে। তাহলে আমি গেলাম স্যার। ঠিক আছে, ভালো থেকো। দেখতে দেখতে মিতুও চলে গেল। আমি রুমে গিয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর রবিন এসে বলল, কিরে, তুই কি ঘুমাস? আমি শোয়া থেকে উঠে বললাম, তরে সেই কখন বলছি আসতে, আর তোর এখন আসার সময় হয়েছে হালা?
আরে এত কথা বলিস না তো, কি হয়েছে এখন তাই বল। আমি এক এক করে কালকে রাতে সব কাহিনী বললাম। রবিন সব শুনে বলল, তাহলে তো বেল ভালোই হয়েছে। আমি বলি, ভালো তো হয়েছে ঠিকই রে, কিন্তু এখন তো আমার কাছে আমার বউ নাই। আজকে আমার বাসর রাত ছিল, আর দেখ আমার কি কপাল। একটা পুতুল এনে দিব আজকে রাতের জন্য কি? আমি চোখ বড় করে বললাম, তুই আমার সাথে মজা করিস? থাক বাদ দে। আর রিয়ার হয়তো মন খারাপ, এজন্য চলে গেছে। তুই চিন্তা করিস না, ও ফিরে আসবে। তবে তার আগে তুই প্রতিষ্ঠিত হয়ে নে, তাহলে ও অনেক অনেক খুশি হবে। কি করব আমি, এটাই তো চিন্তা করছি। আমি তরে একটা আইডিয়া দিব। সবকিছু তো তোর ওপর, তরে বলছি কিছু একটা করে দিতে। দেখ, চাকরি করার দরকার নেই, তুই ব্যবসা কর। এত টাকা আমাকে কে দেবে বল? আমাদের বাজারে একটা রেস্টুরেন্ট আছে, ওটা নাকি কোনো কারণে বিক্রি করে দেবে। আর আমি ভাবছি ওটা আমি কিনে নিব। তাছাড়া আমার অ্যাকাউন্টে অনেক টাকা পড়ে আছে। আমি 4 ভাগের 3 ভাগ টাকা দিব, বাকি 1 ভাগ টাকা তুই দিবি। আর রেস্টুরেন্টের সমস্ত দায়িত্ব থাকবে তোর ওপর। তুই ওইটারই দেখাশোনা করবি। যখন তোর টাকা হবে তখন তুই আমাকে সব টাকা দিয়ে পুরো রেস্টুরেন্ট কিনে নিবি আমার কাছ থেকে। কি বললিস? বুদ্ধিটা কি খারাপ হলো? আমি রবিনকে জড়িয়ে ধরে বললাম, তুই আমার আপন ভাই না হয়েও আমার জন্য এত কিছু করছিস। তরে আমি কি বলে যে ধন্যবাদ দিব, এটার কোনো ভাষা নেই। চলবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।